হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু বায়োস্পার্কে। আশা করি সবাই খুব ভালো আছো এবং পড়াশোনা ঠিকঠাকভাবে করছো পরীক্ষার জন্য। তো আমরা যে প্র্যাকটিস সেটগুলো করছি সেটাতে আজকে লাইফ সায়েন্সের প্র্যাকটিস সেট 4 ক্যাটেগরি 1 এবং ক্যাটেগরি 2 বোথ প্রশ্ন আমরা আলোচনা করব। অর্থাৎ 50 মার্কসের একটা আলোচনা আমাদের হবে পুরো কোশ্চেন পেপারের। তো তোমরা এটাকে অ্যাজ আ পরীক্ষার মতো দাও। পরীক্ষাতে দেখো মানে অ্যাজ আ পরীক্ষা তোমরা এটা 50 এর মধ্যে কত পাচ্ছ সেটা দেখো। আর আগের প্র্যাকটিস সেটগুলো যারা দেখোনি তারা দেখতে পাবে প্লেলিস্ট বানানো আছে, সেখানে গিয়ে বাকি 1, 2, 3 প্র্যাকটিস সেটগুলো দেখলে আমার মনে হয় তোমাদের উপকারী হবে। তো চলো শুরু করা যাক। প্রথম ক্যাটেগরি 1 সবগুলো প্রশ্ন কিন্তু 1 মার্কসের। এটা মনে রাখতে হবে এবং অতি অবশ্যই মাথায় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং আছে। হুম? ক্যাটেগরি 1 এ নেগেটিভ মার্কিং থাকে। প্রথম প্রশ্ন বলেছে দ্বিপদ নামকরণের প্রবক্তা ক্যান্ডোলে, হাচিনসন, লিনিয়াস নাকি বেন্থাম এবং হুকার। তো এটার উত্তর আশা করি সবাই জানো, লিনিয়াস। তোমরা আমি উত্তরটা বলার আগে তোমরা একবার পজ করে অ্যানসারটা বলে নিও বা খাতায় যদি লেখো তো লিখে নিও। দেন আমার ভিডিওটা পজ করে মিলিয়ে নিও। পরের প্রশ্ন বলেছে দ্বিতন্ত্রী আরএনএ দেখা যায়। ২ রকমের আচ্ছা, এখানে মোটামুটি ভাইরাসের নামই দেওয়া আছে। ভাইরাসের ২ রকমের আরএনএ হয়। একটা হচ্ছে দ্বিতন্ত্রী, একটা হচ্ছে একতন্ত্রী। আবার জেনেটিক বস্তুটাও ভাইরাসের ২ রকমের হয়। একটা কারুর আরএনএ হয়, কারুর ডিএনএ হয়। তো এখানে জানতে চেয়েছে যে ডিএনএ কিন্তু সেটা হবে আবার দ্বিতন্ত্রী। বলেছে সাইটোমেগালোভাইরাস, টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। অপশন সি বলেছে কলিফ্লাওয়ার এফডি আর হচ্ছে রিও ভাইরাস। এদের মধ্যে দ্বিতন্ত্রী আরএনএ দেখা যাবে রিও ভাইরাসে। পরের প্রশ্ন বলেছে একটি নাসারন্ধ্রযুক্ত প্রাণী হলো তিমি, কচ্ছপ, পাইথন নাকি হাঙর। একটি নাসারন্ধ্র অর্থাৎ একটাই নস্ট্রিল থাকবে, সেটা আশা করি পেরেছো সবাই, তিমি। ওটাকে আমরা ব্লো হোল বলে থাকি, যেটা দিয়ে ওই একটু করে সারফেসে এসে ওরা ফোয়ারার মতো জল লিখবে একবার করে বার করে দেয়। তো ওরাও কিন্তু আমাদের মতো ফুসফুস দিয়েই শ্বাসকার্য চালায়। জলে থাকে তার মানে এটা নয় যে ওদের ফুসফুস চলে গেছে, ফুসফুস দিয়ে ওরা শ্বাসকার্য চালায়, কিন্তু ওদের ফুসফুসটা জলে থাকার মতো বেশ ডেভেলপড। ঠিক আছে? মানে যেখানে আমাদের ফুসফুসে হয়তো বায়ু ধারণ করে রাখার ক্ষমতা 1 মিনিট কি 2 মিনিট, সেখানে ওরা আরেকটু বেশি সময় জলের অনেক গভীর অব্দি গিয়েও কিন্তু ওই ফুসফুস দিয়ে ওরা ওইটুকু টাইমেও শ্বাসকার্য চালাতে পারে। মানে এটুকু ওদের পারমিট হয় ওদের বডিতে। পরের প্রশ্ন বলেছে পরাগরেণুর যখন একই এটা ফুলের হবে, একই ফুলের পরাগধানী থেকে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে কি বলে? পরাগরেণু একই ফুলের পরাগধানী থেকে ওই ফুলেরই গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে। অর্থাৎ এটা কি? এটা হচ্ছে আমাদের সেলফ পলিনেশন। পলিনেশন ২ রকমের হয়। পরাগযোগ যেটা, সেটা ২ ধরনের হয়। একটা হচ্ছে সেলফ পলিনেশন, একটা হচ্ছে ক্রস পলিনেশন। সেলফ পলিনেশন এ একই ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারের আ এই ফ্লাওয়ার থেকে উৎপন্ন রেণু এই ফ্লাওয়ারের যে গর্ভমুণ্ড সেটাতে পড়ছে এবং নিষেক হচ্ছে। সেটা হয়ে যাচ্ছে সেলফ পলিনেশন। অথবা ওই গাছেরই ওই ফুলটাতে না পড়ে হয়তো পাশে আরেকটা ফুল আছে, সেই ফুলটাতে গিয়ে পড়ছে রেণুটা। সেটাও হয়ে যাচ্ছে সেলফ পলিনেশন। আর ক্রস পলিনেশন মানে হচ্ছে ডিফারেন্ট গাছ, এই গাছটাতেই নয়, আলাদা কোনো গাছ, তবে সেম স্পিসিস হতে হবে। সেম স্পিসিস এর আলাদা কোনো গাছে গিয়ে যখন পলিনেশন হয় সেটাকে আমরা বলছি ক্রস পলিনেশন, বাংলাতে বলছি ইতর পরাগযোগ। এবং এটা কিছু বাহকের সাহায্য ছাড়া হবে না। কারণ ডিফারেন্ট অন্য একটা গাছে যাওয়ার জন্য কিছু একটা বাহকের প্রয়োজন। তাহলে তো দেখো অপশনগুলো দেখি, অ্যালোগ্যামি, গেইটিনোগ্যামি, জেনোগ্যামি আর হচ্ছে অটোগ্যামি। এখন এই সেলফ পলিনেশন এরই আরেকটা নাম হচ্ছে অটোগ্যামি। আর ইতর পরাগযোগের আরেকটা নাম হচ্ছে অ্যালোগ্যামি। ঠিক আছে? পরের প্রশ্ন, ইন ভিট্রো নিষেক এমন একটি পদ্ধতি যেখানে নিম্নলিখিত একটির স্থানান্তর ঘটে। কিসের স্থানান্তর ঘটে সেটা তোমাকে বলতে হবে। কেবলমাত্র জাইগোট মানে শুধুমাত্র জাইগোটটাই আ ইন ভিট্রো ফার্টিলাইজেশন এ আমরা স্থানান্তর করছি একটা। ২ বলছে ৮ কোষযুক্ত ভ্রূণ মানে সেটাকে বাইরে ফার্টিলাইজ করে ওভাম, ফিমেল বডি থেকে ওভাম নিয়ে মেল বডি থেকে স্পার্ম নিয়ে সেটাকে বাইরে ফার্টিলাইজ করে তারপরে ফার্টিলাইজড হয়ে যাওয়া সেলটাকে কিছুদিন রেখে সেটা যখন ৮ কোষযুক্ত ভ্রূণ হয়ে যাবে তারপরে সেটাকে স্থানান্তর করছি বডিতে। এটা নাকি বলেছে ৩২ কোষযুক্ত হয়ে যাওয়ার পর সেটাকে স্থানান্তর করছি, নাকি হয় জাইগোট অবস্থায় অথবা ভ্রূণের ৮ কোষযুক্ত অবস্থা। সঠিক উত্তর হচ্ছে এটা। আমরা জাইগোটেও করতে পারি বা জাইগোটে যদি না করি তাহলে আমাকে ওয়েট করতে হবে যখন সে ৮ খানা কোষযুক্ত একটা মাস অফ সেল তৈরি হবে তখন আমি স্থানান্তর করতে পারি। তাহলে এটা যদি ক্যাটেগরি 2 এ আসতো তাহলে A, B দুটোই করতাম। যেহেতু ক্যাটেগরি 1 এ সেজন্য আমরা আম এইটা করলাম। অপশন ডি করলাম। ৩২ কোষযুক্ত নয়। ঠিক আছে? পরের প্রশ্ন বলেছে গ্রিন হাউস গ্যাস নিচের কোন বিকিরণের তাপ শোষণ করে? গ্রিন হাউস গ্যাস নিচের কোন বিকিরণের তাপ শোষণ করে? এটা আমরা সবাই জানি যে গ্রিন হাউস গ্যাস যেটা সেটা কিরকম ভাবে কাজ করে না, আমাদের এই যে বায়ুমণ্ডল সেইখানে বেশ কিছু গ্যাস আছে যারা সূর্যের আলো আসছে, এসে যখন ফিরে যাচ্ছে তখন এটাকে কিছুটা ট্র্যাপ করে রাখছে। এটাকেই আমরা গ্রিন হাউস ইফেক্ট বলছি। তো এই যে গ্রিন হাউস গ্যাস সে কোন টাইপের তাপটাকে শোষণ করে রাখতে পারে সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মি। সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মি। পরের প্রশ্ন বলেছে বায়োডাইভার্সিটি কথাটি প্রচলন করেন। ঠিক আছে? মানে টার্মটাকে কয়েন করেছেন। ওভাম, মায়ার্স, হাক্সলে নাকি রোজেন। তো বায়োডাইভার্সিটি কথাটা প্রচলন করেছিলেন প্রথম রোজেন। ঠিক আছে? কিন্তু যদি বলা হয় যে ফাদার অফ বায়োডাইভার্সিটি মানে বায়োডাইভার্সিটির জনক, তখন হয়ে যাবে এডওয়ার্ড উইলসন। ঠিক আছে? যদি বলে বায়োডাইভার্সিটির জনক কে তখন হয়ে যাবে এডওয়ার্ড উইলসন।
পরের প্রশ্ন বলেছে সিলভিকালচার, এইটা কিসের সঙ্গে যুক্ত? আমরা অনেক রকম পড়েছি, পিসিকালচার, সেরিকালচার। তো তার মধ্যে আরেকটা পড়ছি আমরা সিলভিকালচার। এটা মানে কি? বন সংরক্ষণ, বন্য প্রাণী সংরক্ষণ, ভূমি সংরক্ষণ নাকি জল সংরক্ষণ? তো সিলভিকালচার এটা বন সংরক্ষণ, মানে সায়েন্টিফিক ওয়েতে ফরেস্ট তৈরি, ফরেস্টটাকে ম্যানেজ করে রাখা, মানে ফরেস্ট ম্যানেজমেন্ট, এই সব জিনিসগুলো রক্ষা করা, প্রিজার্ভেশন, এইগুলো সমস্ত আমরা এই সিলভিকালচারের মধ্যে করে থাকি সায়েন্টিফিক ওয়েতে। পরের প্রশ্ন বলেছে উদ্ভিদের ফুলে সুমিষ্ট গন্ধ সৃষ্টিকারী উদ্বায়ী পদার্থপূর্ণ গ্রন্থিগুলিকে কি বলে? নিউ মেটাফোর, এটা তো পুরো আউট অফ দ্য কনটেক্সট, অন্য জিনিস। অসমোফোর, রাইজোফোর, রাইজোফোরও অন্য জিনিস, কোনোটি নয় নয়, এটা হবে অসমোফোর। নিউ মেটাফোর কি? সুন্দরী গাছের যে আহ, শ্বাসমূলের গায়ে যে পোর্স থাকে ছোট ছোট, সেগুলোকে আমরা নিউ মেটাফোর বলছি। আর রাইজোফোর তো আলাদা। পরের প্রশ্ন বলেছে কোন বিজ্ঞানী পরিব্যক্তিকে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেন? এটা তো নিশ্চয়ই সবাই জানো, ডারউইন, ল্যামার্ক, মেন্ডেল, হুগো দা ভ্রিস। করে ফেলেছে উত্তর নিশ্চয়ই ডারউইন। ডারউইনই পরিব্যক্তি বা মিউটেশনকে কোনো রকম ব্যাখ্যা করতে পারেননি, শুধুমাত্র প্রকৃতির খেলা বলে এড়িয়ে গেছিলেন। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন বলেছে দেখো পৃথিবীর সৃষ্টি সম্পর্কে নেবুলার তত্ত্বের প্রবক্তা হলেন। খুব রিসেন্ট পৃথিবী কিভাবে তৈরি হলো সেটা সম্পর্কে আমরা অনেকগুলো তত্ত্ব পড়ে থাকি। তো খুব রিসেন্ট এবং মোটামুটি বিলিভেবল একটা তত্ত্ব হচ্ছে নেবুলার তত্ত্ব। ঠিক আছে? এই নেবুলাটা হচ্ছে সেই নেবুলা যেটা আমরা ওই অ্যাভেঞ্জার্স এন্ড গেম বা ওই সমস্ত সিনেমাগুলোতে যে নেবুলার ক্যারেক্টারটা দেখি না, মানে হচ্ছে ক্লাউড ডাস্ট, আর কিছু না। মানে মহাজাগতে যে ডাস্ট পার্টিকেল বা ক্লাউড মিশে একটা যে পুরো অবস্থা তৈরি হয়, সেটাকে আমরা নেবুলা বলে থাকি। তো সেই নেবুলা থেকেই নাকি আমাদের পৃথিবীটা সৃষ্টি হয়েছে। এটা বিজ্ঞানী কে বলেছেন সেটাও তোমাকে বলতে হবে, লাপ্লেস, কান্ট, হাক্সলে নাকি হেলমান্ট। এটা আশা করি পেরেছো, বা না পেরে থাকলে জেনে রাখো, এটা লাপ্লেস। পরের প্রশ্ন হচ্ছে সিমুলেশন পরীক্ষা কে করেছিলেন? সিমুলেশন পরীক্ষাটা হচ্ছে আমাদের এই ইভলিউশন রিলেটেড একটা পরীক্ষা। অপশন আছে হ্যালডেন, মিলার, উরে, নাকি দুজনে মিলার এবং উরে একসাথে। এটা মিলার এবং উরে একসাথে। ঠিক আছে? আচ্ছা, এই এই বইটার যে কোয়েশ্চেন গুলো, এটা আমি দেখেছি যে একটা টপিকে কোয়েশ্চেন শুরু হলে সেই টপিকের দুটো তিনটে প্রশ্ন সেখানে থাকছে। এটা একদিকে ভালো, একদিকে খারাপ, দুটোই আছে। মানে এর অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। তো যে জায়গাটা তোমার মনে এলো একবার, মানে যে জায়গাটার প্রশ্ন এলো সেই জায়গাটা সম্পর্কে তোমাকে একটু ভাবতে হলো। তো সেই ভাবার সঙ্গে সঙ্গেই তুমি আরো দুটো তিনটে টপিক তোমার মাথায় চলে এলো। এটা একটা অ্যাডভান্টেজ হলো। আর দ্বিতীয় কথা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে যে বিভিন্ন দিকে তাহলে প্র্যাকটিসটা কম হলো। একটা জায়গাতেই দুটো তিনটে প্রশ্ন পেয়ে যাওয়ার ফলে একটা টপিকে বেশি হলো। তবে হ্যাঁ, এরকম না, বিভিন্ন চ্যাপ্টারে মানে বিভিন্ন সেটে, প্র্যাকটিস সেটে আলাদা, আলাদা চ্যাপ্টার কিন্তু নেওয়া হয়েছে। এরকম না যে ওই একই প্রশ্ন সবকটা চ্যাপ্টারে আমি দেখতে পাচ্ছি, এরকম কিন্তু না। তো তোমরা যদি পরপর চ্যাপ্টার গুলো মানে পরপর এরকম যদি সেট গুলো প্র্যাকটিস করো, তাহলে তোমাদের মনে হয় যতগুলো আমাদের 9, 10 মিলিয়ে যতগুলো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার গুলো ভীষণ ভালোভাবে কিন্তু তোমার প্র্যাকটিস হয়ে যাবে। তো সেইজন্য আগের ভিডিওগুলো দেখো, সেখানেও দেখবে যে একটা চ্যাপ্টার মানে সেই চ্যাপ্টারের পরপর দুটো তিনটে প্রশ্ন। তো সেই চ্যাপ্টারটাও মোটামুটি একটু ভালো করে ঝালানো হয়ে যাবে। পারলে ভালো, না পারলে একবার বই খুলে পড়ে নিতে হবে। তো পরের প্রশ্নটা দেখো, মিলার এবং উরে পরীক্ষায় ব্যবহৃত যে ৩ টে ওরা গ্যাস ব্যবহার করেছিল, মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন, এটার অনুপাতটা তোমার কাছে জানতে চেয়েছে। তো তোমার এটা উত্তরটা বলে রাখি, জানি না করে ফেলেছো হয়তো তোমরা। মিথেন CH4 NH3 আর H2 এইটার অনুপাত CH4 NH3 আর H2 এটার অনুপাত 2:2:1 নাকি 1:2:1 নাকি 2:1:2 নাকি 1:2:2। তোমার বইয়ে যেটা রয়েছে বা তোমাদের বইয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে অপশন এ। তো তোমরা অপশন এটাই করবে, কিন্তু আমরা যেটা পড়েছি বা আমাদের উঁচু ক্লাসের বইগুলো যেটা আছে সেটা হচ্ছে অ্যামোনিয়া সবসময় 1 অনুপাতে নেওয়া হবে, বাকিগুলো 2 অনুপাতে। ঠিক আছে? তো তোমার বই আমি এটা বলছি না করতে। আবার আমি একটা উত্তর বলবো, বলবে ম্যাম এটা তো নয়, ভুল উত্তর। আমি যেটা জানি আমি সেটা তাও বলে দিলাম, যদি কারোর মনে হয়, সেই কারণে। তো এটা কিন্তু তোমাদের বইয়ের উত্তর এটা করা আছে। তোমাদের বইয়ের উত্তর যেটা আছে তোমরা সেটাই করবে। কারণ তোমাদের 19 সিলেবাস লেভেলেরই পরীক্ষা। সে কারণে তোমরা এটাই করবে। পরের প্রশ্ন দেখো, ইঁদুরের আবার ওই সেই অভিব্যক্তি চ্যাপ্টারে ইঁদুরের উপর পরীক্ষা করে কোন বিজ্ঞানী ল্যামার্কের মতবাদকে ভুল প্রমাণ করেছিলেন? তো ল্যামার্ক যেটা দিয়েছিলেন, অনেকগুলো সূত্র দিয়েছিলেন, ব্যবহার অব্যবহারের সূত্র, যে অঙ্গ আমরা ব্যবহার করব সেটা আরো সুগঠিত হবে, যেটা ব্যবহার করব না সেটা আমার আস্তে আস্তে চলে যাবে। এই যে ব্যাপারটা উনি বলেছিলেন, এইটা কোন বিজ্ঞানী দেখো, ভাইসম্যান, হুগো দা ভ্রিস নাকি মেন্ডেল নাকি ডারউইন? এরা তো হচ্ছে না, বুঝতেই পারছো, ডারউইন। মেন্ডেলে তো এখানে কোনো প্রশ্নই আসছে না। আর হুগো দা ভ্রিস যে মিউটেশন তত্ত্বের ব্যাখ্যা দিয়েছিলেন। আর ভাইসম্যান হয়ে যাবে আমার সঠিক উত্তর, যিনি ইঁদুরের ওপর এবং ড্রসোফিলার উপর পরীক্ষা করে বেশ কয়েকজন ইঁদুরের 35টা জনু মতো লেজ কেটে দিয়ে দেখেছিলেন। প্রত্যেকটা ইঁদুর দম্পতির লেজ কেটে দিতেন এবং দেখতেন যে কোনো বারেই লেজ কাটা ইঁদুর জন্মায়নি। আর ড্রসোফিলার কে অন্ধ করে, মানে অন্ধকার ঘরে রেখে 60 প্রজন্ম ধরে উনি পরীক্ষা করেছিলেন এবং দেখেছিলেন কোনো প্রজন্মেই অন্ধ ড্রসোফিলা কিন্তু জন্মায়নি। তো এই দুটো এক্সপেরিমেন্ট করে উনি লামার্কের যে মতবাদ, ওই ব্যবহার আর অব্যবহারের সূত্র, সেটাকে উনি ভুল প্রমাণ করে দিয়েছিলেন। পরের প্রশ্ন, এককোষী প্রাণী কিভাবে জনন করে জানতে চেয়েছে। ফিশন, ফিউশন, বার্ডিং নাকি পুনরুৎপাদন? দেখো আমরা এককোষী প্রাণীর ক্ষেত্রে কি জানি, যে এরকম ধরো একটা আছে, তো কিছুই হয় না, জাস্ট একটা খাঁজ তৈরি হয়, দিয়ে কেটে দুটো আলাদা হয়ে যায়। তো এই খাঁজ তৈরি হয়ে কেটে দুটো আলাদা হয়ে যাওয়াকে আমরা বলি ফিশন, বাইনারি ফিশন। ঠিক আছে? দুটো যদি হয়ে যায় সেটাকে বাইনারি ফিশন বলে থাকি। আচ্ছা, ফিউশন, ফিউশন মানে দুটো জিনিস জুড়ে যাওয়া। বার্ডিং মানে হচ্ছে একটা অঙ্গ, সেখান থেকে কিছু একটা জিনিস তৈরি হয়, সেটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে এটা কেটে একসময় বেরিয়ে যায়, দুটো আলাদা আলাদা জিনিস হয়ে যায়। এটা বার্ডিং আমরা দেখতে পাই পলিফেরাতে, হাইড্রা, এগুলোতে। আর পুনরুৎপাদন, পুনরুৎপাদন মানে যেকোনো জায়গা যদি আমি কেটে নিই, সেখান থেকে আবার একটা কমপ্লিট নতুন সেই জিনিসটা তৈরি হয়ে যায়। এটা হচ্ছে পুনরুৎপাদন। এটা আমরা দেখতে পাই প্ল্যানেরিয়ার ক্ষেত্রে। পরের প্রশ্ন বলেছে সমুদ্র জলে যে প্রাণী গোষ্ঠীটি অনুপস্থিত। তারপরে বেশ সুন্দর ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা কি জানি যে সমুদ্রের জলে সবই মোটামুটি আমরা পাই। স্তন্যপায়ী আছে, হ্যাঁ আছে, তিমি আছে। সরীসৃপ, সরীসৃপের মধ্যে সাপ তো প্রচুর আছে। সামুদ্রিক সাপ খুব সুন্দর দেখতে হয়, প্রচুর আছে।
পক্ষী, পক্ষী মানে অ্যাবসার্ড সমুদ্রের জলের ভেতরে বাস করে এমনটা নয়। তবে হ্যাঁ, অনেক হাঁসের প্রজাতি আছে যারা ওখানেও থাকতে পারে। তো এটাও হচ্ছে না। থাকতে একদমই পারবে না সেটা হচ্ছে উভচর, খুব রেয়ার ২-১ টা ব্ল্যাকিশ মানে ব্ল্যাকিশ ওয়াটার ওই ফ্রগ ছাড়া। খুব রেয়ার। উভচর থাকবেই না। সে নরমাল জলে থাকতে পারে কিন্তু সমুদ্রের জলে এদেরকে অতটা দেখতে পাওয়া যায় না। এটা একটু মনে রাখবে। পরের প্রশ্ন করেছে দেখো, আম নিকটালোপিয়া। নিকটালোপিয়া এটার মানে কি? এটা অ্যাকচুয়ালি কোন রোগকে বলা হয়? কেরাটোম্যালেশিয়া, ফিনোডার্মা, টোড স্কিন নাকি রাতকানা রোগ? তো নিকটালোপিয়া এটা নাইট ব্লাইন্ডনেস কে বলা হয়। তাই জন্য আমার উত্তর হয়ে যাচ্ছে রাতকানা রোগ। রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ। আর টোড স্কিন রোগ এটাতে ওই চামড়াটা ওই ইয়ের মতো হয়ে যায়, ফ্রগের মতো হয়ে যায় খসখসে মার্কা। আর কেরাটোম্যালেশিয়া হচ্ছে চোখের একটা ডিসঅর্ডার, মানে চোখে দেখাজনিত একটা সমস্যা। আর এই ফিনোডার্মা রোগ ডার্মা থেকে বুঝতে পারছি যে এটা কোনো স্কিনেরই ডিজিজ হবে। কিন্তু এটা কি অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না। কোনো বই আমি পাইও না। ফিনোডার্মা বা স্ফিনোডার্মাও কোথাও, কোথাও লেখা থাকে। কিন্তু আমি এটা কোথাও পাইনি। পরের প্রশ্ন, আরশোলার গমনাঙ্গগুলি যুক্ত থাকে কোনখানে? উদর দেশে, বক্ষ দেশে, উদর ও বক্ষ দেশে, মানে কিছু উদর দেশে, কি বক্ষ দেশে, আর মস্তকে। দেখো আরশোলার যদি আমরা স্ট্রাকচার দেখি, হেড, থোরাক্স আর অ্যাবডোমেন ৩ টে পার্টে বিভক্ত থাকে। হেড পোরশনে তো থাকবে না, মস্তক তো বাদই গেল, মাথার মধ্যে নিশ্চয়ই পা থাকবে না। উদর মানে হচ্ছে পেট, পেট পোরশনে কারোর হাত পা থাকে না, মানে আরশোলাতে থাকে না। আরশোলাতে যতগুলো পা সবগুলোই এখান থেকে, মানে থোরাক্স রিজিয়ন থেকে বেরোয়। এটা কিন্তু মনে রাখবে। দেখে মনে হয় যেন পেট থেকে হয়তো বেরিয়েছে, কিন্তু না, সবগুলো কিন্তু এই থোরাক্স রিজিয়ন অর্থাৎ আমার যে বক্ষ দেশ, সবগুলোই বক্ষ দেশ থেকে বেরোবে। আর ইভেন ডানাগুলো, ঠিক আছে? বক্ষ দেশ থেকে পাও বেরোবে, গমনাঙ্গ বেরোবে, আর ডানা। কারণ আরশোলার গমনাঙ্গ পা অ্যাজ ওয়েল অ্যাজ ডানা। দুটোই কিন্তু আরশোলার গমনাঙ্গ। আচ্ছা, আবার দেখো, ওই যে বলেছিলাম একটা প্রশ্ন দিলে সেখান থেকে ২ ৩ টে প্রশ্ন করে থাকছে। পরের প্রশ্ন বলেছে আরশোলার গমন পদ্ধতির নাম কি? আরশোলা কিভাবে যায়? শুধু হাঁটে না, শুধু ওড়ে না। ক্রিপিং মানে হচ্ছে ওই হামাগুড়ি তো ওরা দেয় না। দুটোই করে, হাঁটে এবং ওড়ে। দুটোই করে, এইজন্যই এত ডেঞ্জারাস। উড়ে এসে গায়ে বসে যায় এবং ভয় পায় সবাই। পরের প্রশ্ন বলেছে আরশোলার গমনাঙ্গ। এটাই আমি বলছিলাম যে প্যারাপোডিয়া, ডানা, পদ এগুলো না, ডানা এবং পা দুটোই ওর গমনাঙ্গ। পা না থাকলেও ডানা দিয়ে উঠতে পারত না। আবার মানে শুধু উড়লেও আবার বসার জন্য আবার পা দরকার। তাহলে পা ডানা দুটোই আছে। পরের প্রশ্ন বলেছে দেখো, রোগ থেকে আবার এসেছে চিলোসিস রোগ। চিলোসিস রোগ মানে হচ্ছে ওই অপশন বলেছে দেখো, ত্বক ফাটা, জিভে ঘা, গলায় ঘা নাকি ঠোঁট ফাটা। তো এই যদি আমাদের ঠোঁট হয়, অনেকের দেখবে এরকম থাকে ডিজিজ যে এই ঠোঁটের এই দুটো সাইড এইগুলোতে একটা ঘা হয়। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে চিলোসিস। ঠিক আছে? তো এই দুটো সাইডে কিন্তু, ঠিক আছে? মাঝখানে নয়। তো এইটাকে তাহলে আমরা কি বলবো? চিলোসিসটা হচ্ছে ঠোঁট ফাটা। জিভেও নয়, ঠিক আছে? মুখের ভেতরেও নয়। এই দুটো সাইড, মানে হাঁ করতে গেলে এখানটা আরকি মানে কেটে যায়, এরকম আরকি ব্যাপার। তো ঘা হয় ওই জায়গাটা। তো এইটাকে আমরা চিলোসিস বলছি। পরের প্রশ্ন, অ্যামোনিয়া থেকে নাইট্রেট উৎপাদনকে কি বলে? ওই আবার বলছি দেখো, এখানে পরপর ৩ টে ওই প্রশ্ন। অ্যামোনিয়া থেকে নাইট্রেট, নাইট্রেটকে নাইট্রেটে, নাইট্রাইট থেকে নাইট্রোজেন, ৩ টে। তো দেখে নিই একবার উত্তরগুলো। তো আমার মনে হচ্ছে একদিকে ভালো, ওই জায়গাটা তোমার একটু ২ টো ৩ টে প্রশ্ন হলে তোমার ওই জায়গাটা রিভিশনটা কিন্তু হয়ে গেল ভালো। অ্যামোনিয়া থেকে নাইট্রেট উৎপাদন। কি তৈরি হচ্ছে? অ্যামোনিয়া থেকে নাইট্রেট। তো এই যে উৎপাদন, এটাকে আমরা বলছি অ্যামোনিয়া থেকে নাইট্রেট মানে নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন কি হবে? নাইট্রিফিকেশন এর উল্টো। পরের প্রশ্ন, আচ্ছা, অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশন মানে হচ্ছে আ অ্যামিনো অ্যাসিড, মানে প্রোটিন, প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড থেকে নাইট্রেট। এটা হচ্ছে অ্যামোনিফিকেশন। আর ডিনাইট্রিফিকেশনটা হচ্ছে না, নাইট্রিফিকেশন এর উল্টোটা। নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করছে। নাইট্রাইট থেকে নাইট্রেট মানে নাইট্রাইট থেকে নাইট্রেট NO3, এটাতে পরিণত করবে কে? নাইট্রোব্যাক্টার, রাইজোবিয়াম, থিওব্যাসিলাস নাকি ল্যাক্টোব্যাসিলাস? এটা করবে নাইট্রোব্যাক্টার। এবার এই নাইট্রোব্যাক্টারের মধ্যে তোমার নাইট্রোসোমোনাস এগুলো থাকবে, তারপর নাইট্রোকক্কাস এগুলো থাকবে। ঠিক আছে? নাইট্রোব্যাক্টার মানে এটা একটা গ্রুপ। এর মধ্যে নাইট্রো রিলেটেড যেগুলো সেগুলো থাকবে। আর এগুলো তো হচ্ছে না। নাইট্রাইট থেকে এবার নাইট্রোজেন, মানে NO3 থেকে নাইট্রাইট থেকে এবার হচ্ছে নাইট্রোজেন N2, মানে বাতাসে ফিরে যাবে এবার। ঠিক আছে? সেটা কি? এইটাতে সাহায্য করছে কি বলেছে? নাইট্রোব্যাক্টার। নাইট্রোব্যাক্টার তো হবে না, বুঝে গেলাম যে নাইট্রাইট থেকে নাইট্রেট। নাইট্রোসোমোনাস এটাও হচ্ছে নাইট্রোব্যাক্টারেরই একটা গ্রুপ। এটা হলো ব্যাসিলাস, তো আলাদা গ্রুপ। তাহলে পড়ে রইল সিউডোমোনাস। সিউডোমোনাস আমার উত্তর হবে। দেখো এখানে কিন্তু আমি একটা পুরো যে নাইট্রোজেন সাইকেল সেটা পেয়ে গেলাম। কি হচ্ছে দেখো, ধরো কোনো জীবজন্তু মারা গেল। তো সেই মারা যাওয়ার ফলে তার শরীরে কিছু প্রোটিন ছিল। মারা গেল, ধরো আমি এখানে তো হয়তো করার জায়গা হবে না, তো আমি যতটা করা যায় বলছি। তার বডিতে যে প্রোটিন ছিল, সেই প্রোটিনটা ভেঙে কি হলো? অ্যামিনো অ্যাসিড হলো। এবার এই অ্যামিনো অ্যাসিড থেকে কি তৈরি হলো? অ্যামোনিয়া তৈরি হলো। এই অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া তৈরি হওয়ার যে স্টেপ, এইটাকেই আমরা বলছি এই যে অ্যামোনিফিকেশন। তাহলে এই স্টেপটাকে আমরা বললাম অ্যামোনিফিকেশন। ঠিক আছে? নেক্সট, এবার এই যে অ্যামোনিয়া, সেই অ্যামোনিয়া থেকে এবার তৈরি হবে NO2। অ্যামোনিয়া থেকে তৈরি হবে NO2। সেই NO2 থেকে তৈরি হবে NO3। সেই NO3 আবার তৈরি করবে N2। এই N2 আবার বাতাসে ফিরে যাবে। এবার কি বাতাসের কিছু নাইট্রিফাইং ব্যাকটেরিয়া সেটা আবার মাটিতে নিয়ে আসবে। মাটিতে নিয়ে এলে উদ্ভিদ সেটাকে নেবে। উদ্ভিদ থেকে আমরা পাবো। আমরা আবার মারা যাবো, বা উদ্ভিদ আবার যখন মারা যাবে তখন তার বডির যে প্রোটিন সেটা থেকে ভেঙে আবার অ্যামিনো অ্যাসিড হবে। অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া হবে। অ্যামোনিয়া থেকে আবার এই সাইকেলটা পুরোটা চলতে থাকবে। তাহলে এইভাবে আরকি আমাদের বাতাসে যে নাইট্রোজেনের পরিমাণ সেটা ঠিক থাকছে। যদি মনে হয় এটা তোমরা পজ করে আমি বললাম যেটা সেটা লিখে নিতে পারো। আর যদি মনে হয় যে হ্যাঁ জানি, তাহলে তো ঠিক আছে। আর যার মনে হচ্ছে যে আমি জানি না, সে জায়গাটা একবার পজ করে, করে একটু লিখে নাও। আমার এখানে লেখার জায়গা নেই, নাহলে তো আমি লিখে রাখতাম। আচ্ছা, পরের প্রশ্ন বলেছে দেখো, অক্সিনটিক গ্রন্থির নিম্নের কোন অংশে অবস্থিত? অক্সিনটিক সবাই জানো, ক্ষুদ্রান্ত, পাকস্থলী, অগ্নাশয় নাকি যকৃৎ? অক্সিনটিক আছে আমাদের পাকস্থলীতে। অক্সিনটিক আমাদের কোথায়? পাকস্থলীতে। পরের প্রশ্ন,
প্রতি 1000 ml রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ কত? কোলেস্টেরল হচ্ছে আমাদের যেটাকে গুড ফ্যাট বলে থাকি, সেটা স্বাভাবিক এই এই কোন মাত্রাটা হলে এটা স্বাভাবিক? 80 থেকে 120, দেখো 80 থেকে 120 এই যে এটা যেটা দিয়েছে এটা হচ্ছে আমাদের ব্লাডের বিপির যেটা নরমাল রেঞ্জ সেটা দিয়েছে, এটা নয়। 150 থেকে 250 এটা যদি থাকে তাহলে সেটা কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা। এটা মানে হচ্ছে ভীষণ হাই কোলেস্টেরল, এটা মানেও মোটামুটি হাই। মোটামুটি হাই 350-50 তো হাই, 280, 300 র মধ্যে থাকলে তাও ঠিক আছে। এইটা তো মানে ভয়ংকর হাই লেভেল। হার্টের সমস্যা তো অনিবার্য একদম। পরের প্রশ্ন বলেছে দেখো 27, রক্ততঞ্চনের জন্য দায়ী ভিটামিন। এটা বলতে হবে? এটার উত্তর? আশা করি বলতে হবে না। 87 টা কমেন্টে জানাও তো দেখি। সবাই পারবে জানি, তাও কমেন্টে জানাও একবার। 28 এর প্রশ্ন বলেছে এন্ডোবায়োটিক বা যেটা অন্তঃপরজীবী। অন্তঃপরজীবী মানে হচ্ছে মানে ভিতরে, অন্তর কেন দিয়েছে জানি না, অন্তঃপরজীবী ছত্রাক। এমন একটা ফাঙ্গাস যেটা কারুর না কারুর শরীরের ভিতরে থাকে। অ্যাগারিকাস এটা অবশ্যই একটা ছত্রাক, কিন্তু এটা কোনো কারুর বডির ভিতরে থাকে না। বরচেল্লা, পলিপোরাস এগুলো কোনোটাই অন্তঃপরজীবী নয়। এইটা আম সিনট্রাইটিয়াম দিয়েছে, বাট এটার উচ্চারণ হচ্ছে সিনকাই, SINCHY, সিনকাইটিয়াম, TIM। তো এটা টাই দিয়েছে, বাট টাইটা আমার মনে হয় হবে না, এটা কাই হবে, CHY কাই হতে পারে। টাই তো হয় না কোনোভাবে। ঠিক আছে? তো উত্তরটা তাহলে আমার হলো কিন্তু অপশন সি। পরের প্রশ্ন, সবকটি অঙ্কোজেনিক ভাইরাস ব্যতিক্রম কোনটি? মানে এগুলোর মধ্যে সব বাকি ৩ টে হয়তো অঙ্কোজেনিক ভাইরাস, কিন্তু একটা নয়। সে একটাটা তোমাকে খুঁজতে হবে। এবার প্রথম কথা হচ্ছে অঙ্কোজেনিক ভাইরাস মানে কি? অঙ্কোজেনিক ভাইরাস মানে এমন ভাইরাস, নরমালি ভাইরাসটা কি করে? আমাদের শরীরে ঢুকে রোগ তৈরি করে কিছু না কিছু একটা। কিন্তু এমন ভাইরাস যেটা আমার শরীরে ঢুকে রোগ সৃষ্টি করার পাশাপাশি ক্যান্সারকেও কিন্তু ডেকে আনবে। সেটা কোনটা? জানতে চেয়েছে। এইচআইভি আমরা জানি, এইচআইভি থেকে হয়ে যায় ক্যান্সার অবশ্যই। আচ্ছা, ভ্যারিসেলার জোস্টার ভাইরাস এটা কি করে জানো? এটা পক্স তৈরি করে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এখান থেকে ইনফ্লুয়েঞ্জা হয়, এও করে। এও কিন্তু ক্যান্সার ডেকে আনে। আচ্ছা, আমাকে ক্যান্সার করে না বলেছে, ব্যতিক্রম কোনটা সেটা বলছে। আচ্ছা, হেপাটাইটিস বি এও করে। করে না শুধু হচ্ছে এই যে পক্স। পক্স হলে সেখান থেকে কোনোভাবে ক্যান্সার হওয়ার ভয় নেই। কিন্তু এইগুলোর দ্বারা আমি যদি আক্রান্ত হই, তাহলে আমার কিন্তু একটা হাই চান্স থাকবে ক্যান্সারে সেটা কনভার্ট হয়ে যাওয়ার। ঠিক আছে? ক্যান্সার কিছুটা তো জেনেটিক। এবার কারুর ধরো কোথাও বাড়িতে কোনো দিকে, বাবার দিকে, মায়ের দিকে, কোনো দিকে কোনো ক্যান্সারের হিস্ট্রি নেই। হঠাৎ করে কারো শরীরে যদি ক্যান্সার ধরা পড়ে, তাদের ক্ষেত্রে এটা ধরে নেওয়া যায় যে সে কোনো না কোনো ভাইরাস দ্বারা কখনো আক্রান্ত হয়েছিল। সেই ভাইরাসটাই পরবর্তীকালে তার শরীরে এই উম ভাইরাস ক্যান্সারটা সৃষ্টি করেছে। পরের প্রশ্ন বলেছে দেখো, সবথেকে বেশি পরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন পাওয়া যায় এই উদ্ভিদ থেকে। কোন উদ্ভিদ থেকে? শৈবাল, লাইকেন, ছত্রাক নাকি গুপ্তবীজী? বুঝতেই পারছো, অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আমরা পেয়েছিলাম একটা ছত্রাক থেকে। যদিও আমরা ছত্রাককে উদ্ভিদের মধ্যে ধরি না এখন। আমাদের যে 5 কিংডম ক্লাসিফিকেশন পড়েছিলাম সেখানে ছত্রাক আলাদা ছিল, প্ল্যান্টি আলাদা ছিল। সুতরাং কিন্তু অপশনে দিলে তো আমাকে করতে হবে, কিছু করার নেই। পরের আচ্ছা, ৩০ টা প্রশ্ন আমাদের হয়ে গেল। ৩০ এর মধ্যে তোমরা কত পেলে দেখো। এখানে কিন্তু মনে রাখবে নেগেটিভ মার্কিং ছিল। সুতরাং কোন প্রশ্ন করার আগে কিন্তু ১০ বার ভাববে। আমি সঠিক জানি তো তাহলে করব। এবং ক্যাটেগরি 2 তে কি ভাববে না? অবশ্যই ক্যাটেগরি 2 তে আরো বেশি ভাবতে হবে। কারণ এখানে তুমি স্কোর পাবে কি পাবে না সেটার উপর ডিপেন্ড করছে তোমার নেগেটিভ একটা না করা। একখানাও যদি ভুল করে নেগেটিভ করে দাও তাহলে কিন্তু পুরোটা 0। হয়তো তুমি কোন একটা প্রশ্নের ৩ টে সঠিক উত্তর, হয়তো A, B, D সঠিক উত্তর। তুমি A, B কনফার্ম জানো। এবার C আর D এর মধ্যে তোমার খুব কনফিউশন হচ্ছে। একদম করো না। C আর D করোই না। তাহলে A, B দুটো করে এলেও তুমি 1.33 পাবে। কিন্তু তুমি এই একটা যে ধরো C এর বদলে D বা D এর বদলে C করে দিলে, তাহলে কোথায় 1.33 সেখান থেকে তুমি পেয়ে গেলে পুরো 0। নেগেটিভ হয়তো হলো না। কিন্তু আমরা দেখেছি একটা র‍্যাংকে পয়েন্টের তড়িতফাতে র‍্যাংক কতটা মানে ২০০-৩০০ র‍্যাংক পিছিয়ে গেছে। পয়েন্টের তড়িতফাতে। কেউ ধরো 55.28 পেয়েছে। আর কেউ যদি 55 দশমিক শুধু ধরো পেয়েছে 55.98, এখানেও কিন্তু মাঝখানে দেখবে এই 28 আর 98 এর মাঝে বোধহয় ২০০-৩০০ জন ঢুকে আছে। তাহলে তোমার একটা ভুল করা মানেও কিন্তু নিজেকে ১০০ জনের পিছনে নিয়ে চলে গেলে তুমি। একটাও কিন্তু ভুল করা যাবে না। না জানলে একদম ছেড়ে দেবে। তুমি যদি এটা ছেড়ে দাও তাহলে তুমি 1.33 পাবে। আর যদি পুরো দাও তাহলে তুমি হয়তো 2 পেতে। ওই 2 পাওয়ার লোভ করো না। ভাবো যে ঠিক আছে আমি 1.33 তেই আমি সন্তুষ্ট। এটা ভেবে করবে। তাহলে দেখবে ভুল হবে না। তো ক্যাটেগরি 2 এর প্রশ্ন শুরু করছি। ক্যাটেগরি 2 কিন্তু ভীষণ সচেতন হয়ে করতে হবে। প্রথম প্রশ্ন 31 এর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন পর্বভুক্ত প্রাণী ট্রিপ্লোব্লাস্টিক? ট্রিপ্লোব্লাস্টিক মানে হচ্ছে যারা ভ্রূণের যে স্তর ৩ টে স্তরে বিভক্ত। কি, কি? এই যদি আমি ৩ টে স্তর আঁকি তাহলে হচ্ছে একদম ভিতরে হচ্ছে এন্ডোডার্ম, মাঝে মেসোডার্ম, বাইরে হচ্ছে এক্টোডার্ম এবং মাঝখানে কোথাও না কোথাও হয়তো সিলোমের আবির্ভাব হচ্ছে। মেসোডার্ম এক্টোডার্মের মাঝখানে বা মেসোডার্ম এন্ডোডার্মের মাঝখানে কোথাও না কোথাও হয়তো সিলোমের আবির্ভাব এবার হচ্ছে। ট্রু সিলোম হোক বা না হোক কোথাও হয়তো আসছে। তো সেইরকম ট্রিপ্লোব্লাস্টিক কারা? দেখো প্রোটোজোয়া বলো, নিডারিয়া বলো, এরা একদম মানে প্রথমের দিকের প্রাণী, মানে করডাটার থেকে অনেক দূরে এরা। তো এরা একদমই হবে না। প্লাটিহেলমিনথিস দেখো করডাটার কাছাকাছি চলে এসেছে, অ্যানিলিডা কাছাকাছি চলে এসেছে। এই প্লাটিহেলমিনথিস থেকেই প্রথম সিউডোসিলোমের আবির্ভাব হচ্ছে এবং এদের দেহ ট্রিপ্লোব্লাস্টিক। তারপরে ধীরে, ধীরে প্লাটিহেলমিনথিস, পরে আছে আস্থেলমিনথিস। তো এরপরে ধীরে, ধীরে আর কি আমরা দেখব সবাই ট্রিপ্লোব্লাস্টিক এবং ধীরে, ধীরে সিলোমের আবির্ভাব হচ্ছে। তাহলে যেহেতু দুটো প্রশ্নের মানে মোর দ্যান 1 করতে পারবো, বি আর ডি হয়ে গেল আমার সঠিক উত্তর। পরের প্রশ্ন বলেছে মানব দেহের সহায়ক রেচন অঙ্গ। রেচন আমাদের দেহে অনেক জায়গা দিয়ে হয়, কিন্তু সহায়ক কোনটা? সাহায্যকারী। দেখো বৃক্ক হচ্ছে আমাদের প্রধান রেচন অঙ্গ। এ কোনো সহায়ক রেচন অঙ্গ নয়। অবশ্যই রেচন অঙ্গ। হৃৎপিণ্ড কোনো রেচন অঙ্গ নয়। ফুসফুস দিয়ে আমাদের রেচিত হয়। কি রেচিত হয়? কার্বন ডাই অক্সাইড। যকৃৎ দিয়ে হয় কি? ইউরিয়া। অর্নিথিন সাইকেল হয় এখানে, ইউরিয়া চলে যায় বডি থেকে।
বৃক্ক হচ্ছে প্রধান রেচনাঙ্গ, সেজন্য করলাম না। হৃৎপিণ্ডের রেচনে কোনো ভূমিকা নেই, এর ভূমিকা হচ্ছে সংবহনে। পরের প্রশ্ন বলেছে অদানাদার শ্বেত রক্ত কণিকা হলো। শ্বেত রক্ত কণিকার দুটো ভাগ, একটা দানাদার, একটা হচ্ছে অদানাদার। দানাদার যেটা সেটা হচ্ছে ফিল দিয়ে যেগুলো সেগুলো হচ্ছে দানাদার। নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল এগুলো হচ্ছে দানাদার। তাহলে অদানাদার হয়ে যাবে সাইট যেগুলো লিম্ফোসাইট, মনোসাইট। ঠিক আছে? এটা গুলিয়ে যদি যায় মনে রাখবে দানা, দানা দিয়ে ভর্তি। ঠিক আছে? গোটা শ্বেত রক্ত কণিকা যে ডাব্লিউবিসি দানা দিয়ে ভর্তি। ভর্তির ইংলিশ কি? ফিল। তাহলে মনে রাখবে যে দানাদারে হচ্ছে ফিল গুলো থাকবে, নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল। আর বাকি দুটো থাকবে অদানাদারে। ঠিক আছে? এইভাবে ট্রিক দিয়ে নিজের মতো করে আরকি উত্তরগুলোকে তোমাকে মনে রাখতে হবে। তুমি কিভাবে মনে রেখেছো কেউ দেখতে পাবে না। কেউ জানতে যাচ্ছে না। সে তুমি যত বাজেভাবেই মনে রাখো। কিন্তু তোমাকে সঠিক উত্তরটা করে আসতে হবে। 34 এর প্রশ্ন বলেছে দেখো ইমিউনোজেনের উদাহরণ হলো টি কোষ, ভাইরাস, বি কোষ, ফুলের রেণু। আগে আমাকে জানতে হবে ইমিউনোজেনটা কি? যেমন অ্যান্টিজেন ঠিক সেরকমই ইমিউনোজেনও একটা এমনই জিনিস যে আমাদের বডিতে ঢুকলে আমার বডিকে ইমিউনিটিটাকে গ্রো আপ করাবে। মানে ইমিউনিটিটাকে অ্যাক্টিভ করবে বা ইমিউনিটিটাকে জাগিয়ে তুলবে। তো সেই জিনিস তাহলে কখন আমার বডির ইমিউনিটি জেগে উঠবে? যখন খারাপ জিনিস কিছু আমার বডিতে ঢুকবে। দেখো টি কোষ, বি কোষ আমার বডি নিজে, নিজে তৈরি করে। এটার বাইরে থেকে ঢোকার কিছু নেই। বাইরে থেকে ঢুকতে পারে এক হচ্ছে ভাইরাস, বাইরে থেকে যে আমার ক্ষতি করবে। আর ফুলের রেণু, ফুলের রেণুতেও অনেকের অ্যালার্জি থাকে। হাঁচি হয়, শরীর খারাপ হয়, শ্বাসকষ্ট হয়, এগুলো হয়। তো তার মানে এরা হচ্ছে আমার বডির ইমিউনোজেন হিসেবে কাজ করে। এরা আমার বডিতে ঢুকলে আমার ইমিউনিটি সিস্টেম একটু নড়ে চড়ে উঠবে আরকি এরকম। আচ্ছা পপুলেশনে মাইগ্রেশন। মাইগ্রেশন কি? ইমিগ্রেশন, এমিগ্রেশন, মর্টালিটি নাকি ন্যাটালিটি? মাইগ্রেশন মানে হচ্ছে আ বায়োলজিক্যাল নিড পূরণ করতে একটা অঞ্চল থেকে অন্য অঞ্চলে গমন। সেটা একা হতে পারে, সেটা দলবল নিয়ে হতে পারে। এটাকে আমরা বলছি মাইগ্রেশন। এই মাইগ্রেশন আমরা সবথেকে ভালো প্রমাণ পাই বার্ডের ক্ষেত্রে। প্রতি বছর শীতকালে আমরা দেখি যে সাইবেরিয়া থেকে বেশ অনেক, অনেক টাইপের বার্ড আমাদের এদিকে চলে আসে। এবার সেখানে যদি কোনো জলাশয়, পুকুর এই জাতীয় জায়গা থাকে তো তার পাশে তো তুমি প্রচুর পাবে। তো এই মাইগ্রেশন করা মানে হচ্ছে দুটো টার্মস এ পেলাম ধরো এই অঞ্চল থেকে এই অঞ্চলে চলে এলো। তাহলে মরে তো গেল না, আবার জন্মালোও না। যে অঞ্চল থেকে মানে এখানে মাইনাস হচ্ছে, ধরো এই অঞ্চল থেকে চলে এলো এখানে মাইনাস, আর এই অঞ্চলে এলো মানে এই অঞ্চলে প্লাস। তাহলে এই প্লাসটা তো মরে গিয়ে এই প্লাসটা তো জন্মে হলো না। তাহলে ন্যাটালিটি নয়। আর এই মাইনাসটা তো মরে গিয়ে হলো না, তাহলে মর্টালিটি নয়। তাহলে পড়ে রইল ইমিগ্রেশন আর এমিগ্রেশন। তাহলে কোনটা হবে? নাকি দুটোই হবে? দেখো যেখান থেকে চলে আসছে সেটা হচ্ছে এমিগ্রেশন। আর যেখানে এসে পৌঁছালো সেখানে সংখ্যাটা বাড়লো সেটা হলো ইমিগ্রেশন। তাহলে ইমিগ্রেশন দুটোই কিন্তু আমার উত্তরে হবে। ঠিক আছে? পপুলেশনে মাইগ্রেশন দুটোই করে, তবে মর্টালিটি ন্যাটালিটি করে না। এই যে সেটটা এটাতে আমার মনে হয়েছে যে ক্যাটেগরি 2 এর প্রশ্নগুলো ভীষণ সোজা। ক্যাটেগরি 1 এর প্রশ্নগুলো তাও ২-১ টা একটু অন্যরকম ছিল। আমার তো এটা মনে হলো। তোমাদের কি মনে হলো সেটাও বলো। মাছের সন্তরণে সাহায্যকারী বিজোড় পাখনা। নেক্সট কোয়েশ্চেন। মাছের শরীরে নানা রকমের পাখনা আছে। এবার বিজোড় পাখনা মানে যেটা বিজোড় সংখ্যায় রয়েছে। জোড় সংখ্যায় নেই। পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা, শ্রোণী পাখনা, বক্ষ পাখনা। আর এইটা হচ্ছে পৃষ্ঠ পাখনা। পিঠের দিকে থাকে। এইটা একটাই থাকে। তাহলে এইটা হয়ে গেল বিজোড় পাখনা। পায়ু পাখনা, পায়ু পাখনা মানে লেজের এটা। এটাও তো একটা থাকে। তাহলে এটাও হয়ে গেল। শ্রোণী পাখনা কি বললাম? দুটো থাকে, এদিকে একটা ওদিকে একটা। আর বক্ষ পাখনা এখানে একটা, এদিকে বক্ষ মানে এইদিকে একটা, ওই পাশে একটা থাকে। তাহলে এটাও দুটো থাকে। তাহলে এটাও বিজোড় পাখনা হলো না। তাহলে অপশন এ আর বি হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন বলেছে নিচের কোন জীবে অপুংজনি দেখা যায়? নিচের কোন জীবে অপুংজনি দেখা যায়? অপুংজনি কি? অপুংজনি কি? পার্থেনোজেনেসিস কি? পার্থেনোকার্পি কি? এই নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে, শর্ট ভিডিও বানানো আছে। ভীষণ সুন্দর এবং ইজি করে বোঝানো। যদি কারোর মনে হয় যে এটা বুঝতে পারছি না আমি অপুংজনি জিনিসটা, তাহলে একবার গিয়ে ওই শর্ট ভিডিওটা দেখে নিও। আমার চ্যানেলে আপলোড করা আছে। ২-৩ শর্ট আছে। খুঁজে পেতে অসুবিধা হবে না। ঠিক আছে? একবার গিয়ে এটা দেখে নিও। অপুংজনি জিনিসটা কি না জানলে পড়তে পারবে না। তো বলেছে কোথায় অপুংজনি দেখা যায়? মৌমাছি, মাছ, স্পাইরোগাইরা নাকি পেনিসিলিয়াম? অপুংজনি আমরা অবশ্যই মৌমাছিতে দেখতে পাই আর পাই স্পাইরোগাইরা। এই দুটো জায়গায় দেখতে পাই। মাছ, পেনিসিলিয়াম এদের অপুংজনি হয় না। পরের প্রশ্ন বলেছে মানুষের এক্স ক্রোমোজোম ঘটিত রোগ হলো যেটা এক্স ক্রোমোজোমে হয়। থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হচ্ছে আমাদের ১১ আর ১৬ নাম্বার ক্রোমোজোমের ব্যাপার। তাহলে এক্স ক্রোমোজোমের ব্যাপার নয়। বর্ণান্ধতা, হিমোফিলিয়া আর বর্ণান্ধতা এই দুটো হচ্ছে আমাদের এক্স ক্রোমোজোম এক্স লিঙ্কড রিসেসিভ। এটাও হচ্ছে এক্স লিঙ্কড রিসেসিভ। হিমোফিলিয়া, এটাও হিমোফিলিয়া, এটাও হিমোফিলিয়া। হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি এই দুটো এক্স লিঙ্কড। কিন্তু হিমোফিলিয়া সি যেটা সেটা ৪ নম্বর আমাদের যে ক্রোমোজোম, সেই ৪ নম্বর ক্রোমোজোমের একটা ফ্যাক্টরের অসুবিধার ফলে হয়। তাহলে এটা হয়ে গেল আমার অটোজোম। ঠিক আছে? তাহলে হিমোফিলিয়া মানে শুধু যদি এখানে হিমোফিলিয়া না দিয়ে অন্য কিছু দিত তাহলে হিমোফিলিয়া করতাম। কিন্তু যখন আমাকে মেনশন করে দিয়েছে হিমোফিলিয়া সি তখন কিন্তু আমি আর করতে পারব না। মনে রাখবে যে ৪ নম্বর ক্রোমোজোমের অসুবিধার ফলে হয়। পরের প্রশ্ন বলেছে সঠিক জোড়াটি নির্বাচন করো। কিছু দিয়েছে সেগুলোর মধ্যে সঠিক জোড়া অরিজিন অফ লাইফ অন আর্থ যেন এটাকে আ অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন ওইটার সঙ্গে গুলিও না। ঠিক আছে? ওই বইটা আলাদা। এই বইটা আলাদা। অরিজিন অফ লাইফ অন আর্থ। আর্থে কিভাবে লাইফের অরিজিন হলো? জেবিএস হ্যালডেন। দেখো হ্যালডেন আর ওপারিন এরা দুজন তো এই নিয়ে করেছিলেন। কিন্তু এই বইটা পার্টিকুলার লিখেছেন কিন্তু ওপারিন। বইটা লিখেছে ওপারিন, হ্যালডেন নয়। তাহলে এটা হলো না। ন্যাশনালিস্ট অ্যানুয়াল এই বইটা লিখেছেন ওপারিন। এটা ঠিক আছে। ২ নম্বরে হারবার্ট স্পেন্সার ইভোলিউশন রিলেটেড একটা বই। এটা ঠিক আছে। এটা বই মানে ইভোলিউশন বলে কোনো ব্যক্তি লেখেনি। হারবার্ট স্পেন্সার এইটা হচ্ছে আ বিজ্ঞানীর নাম। মাইক্রোস্ফিয়ার সিডনি ফক্স এটাও ঠিক আছে। তাহলে এইটা একটা ভুল আছে অরিজিন অফ লাইফ এটা কে লিখেছেন? ওপারিন। আচ্ছা, লাস্ট প্রশ্ন ৪০ নাম্বার প্রশ্নতে চলে এসেছি। খুব সোজা প্রশ্ন, অসুবিধা হবে না আশা করি। জীববৈচিত্র্য হ্রাসের কারণ। জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে তার কারণ কি?
দেখো এই প্রশ্নের উত্তরটা বলার আগে একটা কথা বলব, সেটা হচ্ছে যে একটা 50 মার্কসের কোয়েশ্চেনে আমরা দেখতে পেলাম যে মোট 40 টা প্রশ্ন আছে। তো এই 40 টা প্রশ্নের মধ্যে তুমি এটা আশা করো না, মানে মডারেট আ কোয়েশ্চেন এটার মানে তুমি এটা আশা করো না যে 40 টা প্রশ্নই খুব সোজা থাকবে বা 40 টা প্রশ্নই খুব হার্ড থাকবে বা 40 টা প্রশ্নই মাঝারি থাকবে, এরকম না। কিছু প্রশ্ন অবশ্যই হার্ড থাকবে, কিছু প্রশ্ন সেটার পরিমাণটা অনেক কম। যেটা হার্ড থাকবে সেটার পরিমাণ ১ টা ২ টো বড়জোর। কিছু বেশিরভাগ থাকবে মডারেট, আর কিছু প্রশ্ন থাকবে ইজি। সব ইজিও থাকবে না। ১০ টা প্রশ্ন থাকবে ইজি। যেমন চোখ বুজে, মানে কেউ কিছু পড়ে না গেলেও সে করে আসতে পারবে। আমাকে পরীক্ষায় যখনই আমাকে সিদ্ধান্তে আসতে হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড বলো বা কিছু র‍্যাংকের ব্যাপার, তখনই এই ফরম্যাটটা সবাই ফলো করে। সব প্রশ্ন যদি ইজি হয়, সব প্রশ্ন যদি মডারেট হয়, তাহলে কিন্তু কোন প্রশ্নে সবাই ফার্স্ট হয়ে যাবে। এবার দেখলে তো নিটে কেমন স্ক্যাম হলো। যদিও সেটা স্ক্যাম, পরীক্ষার দোষ না। কিন্তু সেখানে ওই ৬৭ না ৬৯ জন ফার্স্ট। তো তোমাদেরও সেরকম হয়ে যেতে চাইবে। তাহলে কোয়েশ্চেন কিন্তু মডারেট হবে। যেটা যেটা আমি এই যে সেটটা এটাতে আমি দেখলাম। এই যেমন এই প্রশ্নটা ৪০ এর প্রশ্নটা ভীষণ সোজা। আবার 39 এর প্রশ্নটা তোমার নলেজ যদি থাকে এই ব্যাপারে তাহলে হবে। এই প্রশ্নটা হিমোফিলিয়া সি ৪ নম্বর ক্রোমোজোমের, এটা না জানলে হবে না। তো এইরকমই বলার আরকি যে প্রশ্ন কিন্তু এটা এক্সপেক্ট করো না যে একটা সেট করালাম, এটা তো আমার হাতে নয়। আমি বই থেকে নিয়ে করাচ্ছি। যাদের বই নেই বা যাদের প্র্যাকটিস খুবই কম আছে তাদের জন্য। এটা আমার হাতে নয়। কি প্রশ্ন এখানে থাকবে সেটা অবশ্যই আমার হাতে নয়। আমি নিয়েছি যেকোনো একটা র‍্যান্ডম প্র্যাকটিস সেট তুলে নিয়েছি। সেখানে যা প্রশ্ন আছে আমি প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। তার মানে এই নয় যে এই কোয়েশ্চেন গুলো আমি নিজে সেট করেছি। আমি নিজে সেট করলে হয়তো একটু অন্যরকম করতাম। তো লাস্ট প্রশ্ন বলেছে জীববৈচিত্র্য হ্রাসের কারণ বিশ্ব উষ্ণায়ন, কৃষির বৃদ্ধি, চোরা শিকার আর অতিরিক্ত জলাশয় খনন। জীববৈচিত্র্য কমে যাচ্ছে। জীববৈচিত্র্য মানে হচ্ছে কোন জায়গায় যত বেশি বিলুপ্তপ্রায়, তারপরে এন্ডেমিক স্পিসিস এইগুলোর পরিমাণ যত বেশি থাকবে সেই জায়গার বৈচিত্র্যকে আমরা বলব যে হ্যাঁ, অত্যধিক জীববৈচিত্র্য সেখানে রয়েছে। তো বিশ্ব উষ্ণায়ন অবশ্যই একটা কারণ। বিশ্ব উষ্ণায়ন সবকিছুর কারণ। মানে এইটা একটা এমন টপিক যেটা তুমি সবার সঙ্গে জুড়ে দিতে পারবে। কৃষির বৃদ্ধি পেলে জীববৈচিত্র্য হ্রাসের কোনো ব্যাপার নেই। কৃষির বৃদ্ধি পেলে ভালো, অসুবিধা কিছু নেই। চোরা শিকার তো অবশ্যই জীবদের যেটা, যে অঙ্গটা হয়তো তাদের একটা স্পেশাল অঙ্গ সেটা আমরা কেটে নিয়ে চলে আসছি। তার চামড়া, তার শিং, তার দাঁত, তার এইসবের লোভে আমরা লেজ, এগুলোর লোভে আমরা সেগুলোকে মানে খুন করে তাদেরকে মেরে হত্যা করে আমরা হয়তো বিক্রি করছি। তো এগুলো তো অবশ্যই জীববৈচিত্র্যকে কমিয়ে দিচ্ছে। অতিরিক্ত জলাশয় খনন হলে জীববৈচিত্র্য হ্রাসের আ হবে না, মানে জীববৈচিত্র্য বাড়বে। জলাশয় যত খনন হবে সেখানে অনেক বেশি পরিমাণে প্রাণীরা গিয়ে থাকতে চাইবে। তো এটা কখনোই জীববৈচিত্র্য হ্রাসের কারণ নয়। তো হয়ে গেল ৪০ টা প্রশ্ন। ৪০ এর মধ্যে মানে ৫০ এর মধ্যে তোমরা কত পেলে সেটা আমাকে কমেন্টে জানাও। এর মধ্যে যদি কোনো প্রশ্নের অসুবিধা থাকে সেটাও কমেন্টে জানাও। আর তোমাদের কিসের ভিডিও দিতে হবে, মানে কোন টপিকের ভিডিও দিলে তোমাদের সুবিধা হবে সেটাও আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট দেখতে পেলে, তোমাদের কাছ থেকে রেসপন্স পেলে, পজিটিভ রেসপন্স পেলে ভালো লাগে। মনে হয় যে হ্যাঁ, আমার ভিডিও দেওয়াটা সার্থক হলো। মানে তোমাদের হেল্প হচ্ছে এটা যদি জানতে পারি আরকি। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। কারণ আরো অনেক ভিডিও আসবে। তোমাদের কথা ভেবেই প্রত্যেকদিন খেটে-খুঁটে ভিডিওগুলো বানাচ্ছি। তো তোমাদের যদি আ তোমাদের কাছ থেকে যদি একটু রেসপন্স পাই সেটা অবশ্যই ভালো লাগে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।